অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন যদি হয়, দিস ইজ কল অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এটা কোথায় হয়? এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় কোথায়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটবে? এটা মেনলি মাইটোকন্ড্রিয়া হয়, সাইটোপ্লাজমে হয় না, মাইটোকন্ড্রিয়া হয়। তাহলে লেখো যে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দেখো অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটলে তাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। তাহলে দেখো একটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে, দেখো এটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়, এখানে বসো, এটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটবে? এটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি? অক্সিজেন লাগবে, তাহলে ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ তৈরি হওয়া, আর অক্সিজেনের উপস্থিতিতে যদি হয়, দিস ইজ কল অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর এটা মেইনলি কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে ফটো ফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য করি। একটা ফটো ফসফোরাইলেশন, আর সেকেন্ড হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা পার্থক্য লেখো সবাই, ফটো ফসফোরাইলেশন আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন আর একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ফটো ফসফোরাইলেশন দুই প্রক্রিয়াতেই কিন্তু আমাদের এটিপি উৎপন্ন হচ্ছে। ফটো ফসফোরাইলেশনেও আমাদের এটিপি উৎপন্ন হয়, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন তাহলে আমরা অলরেডি এর আগে করছি। ফটো ফসফোরাইলেশন কি? ফটো ফসফোরাইলেশন হচ্ছে সানলাইটের উপস্থিতিতে, এটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সানলাইটের উপস্থিতিতে এটিপি তৈরি হচ্ছে, আর একটা অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি হচ্ছে। তাহলে একটা হয় আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, বা একটা হয় প্লাস্টিডে, আর এটা সম্পূর্ণ হয় কোথায়? ওটা হয় কোথায়? এটা হচ্ছে প্লাস্টিড, আর একটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়া। তাহলে একটা হচ্ছে প্লাস্টিডে, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর একটা প্লাস্টিডের কোথায় হয়? এটা বলো ফটো ফসফোরাইলেশন। প্লাস্টিডের কোথায় হয়? প্লাস্টিডের তো অনেক জায়গা আছে, কোথায় হয়? প্লাস্টিডের গ্রানামে সম্পন্ন হয়। গুড, গ্রানামে সম্পন্ন হয়। ফটো ফসফোরাইলেশন মানে ফটো ফসফোরাইলেশন হয় প্লাস্টিডের গ্রানামে, মানে ওরা হচ্ছে প্লাস্টিক, যেটা এই প্লাস্টিক তো আমরা জানি এরকম থলের মতো থাকে না, এরকম থলের মতো থাকে। এই থলের মতো যে স্ট্রাকচার, এর ভেতরে ক্লোরোফিল থাকে। এদের ক্লোরোফিলের মধ্যে, মানে গ্রানামের ভেতরে ক্লোরোফিল থাকে, ওই জায়গার মধ্যে ফটো ফসফোরাইলেশন হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এটা হয় মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া কোথায়? মাইটোকন্ড্রিয়া মেনলি হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে হয়, আর কিছু সাইটোপ্লাজমের মধ্যে হয়। তাহলে এক নম্বরে লেখো ফটো ফসফোরাইলেশনের এক নম্বর লেখো এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যমান। ফটো ফসফোরাইলেশনের এক নম্বরে লেখো এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যমান। পার্থক্য, হ্যাঁ, এটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যমান, আর এটা
সবাত শ্বসন প্রক্রিয়ায় ঘটে, আর এটা ঘটে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ঘটে বা বিদ্যমান। দেখো এটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ঘটে আর এটা হয় সবাত শ্বসন প্রক্রিয়ায় ঘটে। দেখো এটি থাইলাকয়েডের এর মেমব্রেন, হ্যাঁ এই যে থাইলাকয়েড থলে আকৃতির, এটি থাইলাকয়েডের মেমব্রেনে সম্পন্ন হয়। এটি থাইলাকয়েডের মেমব্রেনে এটি থাইলাকয়েডের মেমব্রেনে সম্পন্ন হয়। 2 নাম্বার দিয়ে লেখো এটি থাইলাকয়েডের মেমব্রেনে সম্পন্ন হয়। হ্যাঁ না না এটা তো বললাম, এটা প্রথম 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কথা কি ছিল? এটা হবে হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয়, আর এটা হয় সবাত শ্বসন। এটা সবাত শ্বসন আর এটা হচ্ছে সালোকসংশ্লেষণ। এটা হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আর এটা হয় সবাত শ্বসন প্রক্রিয়ায়। আর কেন বোঝা যাচ্ছে, এটা হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আর এটা হয় শ্বসন প্রক্রিয়া। আর এটা ঘটে কোথায়? এটা থাইলাকয়েডের মেমব্রেনে। আর এটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণের পৃষ্ঠে, মেনলি পৃষ্ঠে বেশি ঘটে। থাইলাকয়েডের অন্ত আবরণের পৃষ্ঠে, এটা মাইটোকন্ড্রিয়া, এটা হয় প্লাস্টিডে। লেখো যে এটা প্লাস্টিডের থাইলাকয়েড, অথবা শুধু থাইলাকয়েড লিখলে হবে। এটি মাইটোকন্ড্রিয়ার অক্সিজম যেটা, এটা তো একটা ওই যে এটিপিএস যেটা বলছি আমরা, এটা মানে এটিপিএস ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা অন্ত আবরণের মধ্যে অনেক ধরনের বললাম না, চেইন আকারে থাকে, গত ক্লাসে বললাম সব জায়গার মধ্যে আছে। বিশেষ করে সবচেয়ে বেশি থাকে পৃষ্ঠের মধ্যে বেশি থাকে। তাহলে এটা হয় কোথায়? লেখো এটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়, অথবা পৃষ্ঠে। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ, অথবা ব্র্যাকেটে লিখতে পারো পৃষ্ঠে। তারপর লেখো এতে অক্সিজেনের প্রয়োজন হয় না, এতে অক্সিজেনের প্রয়োজন হয়। এতে অক্সিজেনের প্রয়োজন হয় না, এতে অক্সিজেনের প্রয়োজন হয়। এতে অক্সিজেনের প্রয়োজন হয় না, আর এটিতে অক্সিজেনের প্রয়োজন হয়। আর লেখো এতে ফটো সিস্টেম জড়িত, আর এতে ফটো সিস্টেম জড়িত নয়। দেখো এতে ফটো সিস্টেম জড়িত নয়। লেখো শক্তির উৎস সূর্যরশ্মির ফোটন। শক্তির উৎসটা কি? এই যে ওদের ফটোফসফোরাইলেশন যেটা হয়, মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হচ্ছে, এটা তার উৎস কি? মেইনলি সূর্য। দেখো যে শক্তির উৎস সূর্যের ফোটন শক্তি। শক্তির উৎস সূর্যের ফোটন বা ফোটন শক্তি। ওদের শক্তির উৎসটা কি? সূর্যের ফোটন। আর ওদের শক্তির উৎস কি? দেখো এদের লেখা আছে ইলেকট্রন প্রবাহ তন্ত্রে জারণ বিজারণ থেকে নির্গত শক্তি। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে জারণ বিজারণের ফলে নির্গত শক্তি। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে জারণ বিজারণ কি লিখছে ভাইয়া? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ার অক্সিজম এ হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো মানে অক্সিজন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটা অংশ।
মানে এই যে এখানে আমরা কয়েকটা গোটা গোটা স্ট্রাকচার দেখছিলাম না? হ্যাঁ, এর মধ্যে বড় যেটা এটা হচ্ছে অক্সিজম, আর এই অক্সিজমের মধ্যে মূলত এটিপিএস এনজাইম থাকে। মানে অক্সিজমকে আমরা এটিপিএস এনজাইম বা সিনথেটেস বলতে পারি। যাহাই এটিপি সিনথেটেস তাহাই অক্সিজেন। এখানে মূলত হচ্ছে তারা গোটার মতো থাকে। এটিপিএস যেটা এটা দেখতে অনেকটা গোটার মতো। ইনটিএসটা তো গ্রানামে হয় না? না, গ্রানাম কোনটা? গ্রানাম হচ্ছে ওই যে সুতা। এটার মধ্যে ইলেকট্রন সিস্টেম নাই, এর মধ্যে আছে। এই যে পুরো অন্ত আবরণের মধ্যে আছে, অন্ত আবরণের সব জায়গায় আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে কোথায়? সবচেয়ে বেশি আছে অক্সিজমের মধ্যে, বৃষ্টির মধ্যে বেশি আছে। বৃষ্টির মধ্যে অক্সিজমের সংখ্যা বেশি আছে, আর বৃষ্টির মধ্যে অক্সিজেন বেশি থাকে বিদায় কি হয়? আর অক্সিজেন না থাকলে কিন্তু এটিপি তৈরি হবে না। অক্সিজমের কাজ কি? অক্সিজেন বা এটিপি সিনথেটেস। মানে অক্সিজমের কাজ হচ্ছে এর মধ্যে এটিপি সিনথেটেস থাকে, আর এটিপি সিনথেসের কাজ হচ্ছে এটিপি তৈরি করা। কথা বুঝছো না? আবার বলি, ওর কোশ্চেন হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম কি বলছে? কোশ্চেনটা কি বলছে? অক্সিজমে হয়। মানে অক্সিজম ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম হচ্ছে পুরো জিনিসটা, মানে এর মধ্যে যত চক্রাকারে যা আছে সবগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। তার মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে, একটা গঠন হচ্ছে, একটা ইউনিট হচ্ছে অক্সিজেন। মানে অক্সিজেন হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের অংশ। আচ্ছা, পাঠ্যগুলো একটু দেখো সবাই। লেখো আরেকটা বড় করে একটা পয়েন্ট লেখো, শেষ আমাদের ডিফারেন্স শেষ। বড় করে একটা লেখো যে আলাদা করে বোল্ড করে লেখো, বড় করে লেখো যে শ্বসনে অক্সিজেনের ভূমিকা। শ্বসনে অক্সিজেনের ভূমিকা। না, পার্থক্যের মধ্যে না। বড় করে আরেকটা প্যারা করো, আরেকটা পয়েন্ট, আরেকটা প্যারা লেখো। প্যারার মধ্যে হ্যাঁ, এখানে কিছু ডেসক্রিপশন লিখো আর কি। লেখো যে ইলেকট্রন অক্সিজেনের ভূমিকা লিখছো। লেখো স্বভাব শোষণে ব্যবহৃত অক্সিজেন স্বভাব শোষণে ব্যবহৃত অক্সিজেন ইলেকট্রন প্রবাহ তন্ত্রের ব্যবহৃত অক্সিজেন ইলেকট্রন প্রবাহ তন্ত্রের বা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মধ্যে ইলেকট্রনের শেষ গ্রহীতা। এর মধ্যে ইলেকট্রনের শেষ গ্রহীতা মানে এরা কি করে? অক্সিজেন কেন প্রয়োজন হয়? আচ্ছা, গ্রহীতা লিখছো। লেখো যার ফলে NADPH2 বা NADPH2 বিচারিত হতে পারে। বিচারিত না জারিত? NADPH2 যখন হাইড্রোজেন ত্যাগ করে তখন সেটা কি? জারিত। বিচারিত না, জারিত হবে। মানে NADPH2 থেকে যখন NADH2 তৈরি হচ্ছে, NADPH প্লাস হ্যাঁ, NADPH প্লাস H প্লাস অথবা NADPH2। নর্মালি আমরা এটাকে এরকম করে লিখতে পারি, NADPH প্লাস H প্লাস অথবা NADH2। এটা যখন এখান থেকে যখন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, যখন NAD যখন তৈরি হবে তখন এটা জারিত হবে না বিচারিত হবে? জারিত। কারণ দুইটা হাইড্রোজেন চলে গেল,
এখান থেকে দুটি হাইড্রোজেন আয়ন চলে গেছে। একটা না ভাই হ্যাঁ, দুইটা দুইটা হাইড্রোজেন চলে গেছে। এই যে হাইড্রোজেন চলে গেছে, মূল কথা হাইড্রোজেন চলে গেছে। হাইড্রোজেন চলে যাওয়াকে জারণ বলে না বিজারণ বলে? জারণ বলে। যেহেতু এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তাই আমরা কি বলতে পারি, এটা একটা মানে এই জারণ জারণ হয়ে গেছে এনএডিপি। এই জারণ হয়ে গেছে, হ্যাঁ, এই মানে পিটা আমরা অনেক সময় মানে ফসফেট এর মধ্যে আছে, আমরা অনেক সময় এনএডিপি NADH2 আকারে লিখি, অথবা এটাকে NADPH+H+ আকারে লিখি, যে কোনো একটা লেখা যায়। বুঝা গেছে? মানে এটাকে আমরা NADH2 আকারে লিখতে পারি অথবা NADPH+H+ আকারে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন NADPH+H+ অথবা NADH অথবা NADH2, এই যখন থেকে NADH2 থেকে যখন NAD হবে তখন সেক্ষেত্রে জারণ ঘটবে। NADH2 থেকে যখন NAD হবে তখন সেক্ষেত্রে জারণ ঘটে। তাহলে জারণ ঘটে, হাইড্রোজেন তো চলে যায়, আর ইলেকট্রন চলে যায় না? ইলেকট্রন চলে যায়। এই দুটি ইলেকট্রন যে চলে যাচ্ছে, ইলেকট্রন যখন চলে যায় এটাকে জারণ বলবো না বিজারণ বলবো? ইলেকট্রন চলে যাওয়াকে বলা হয় জারণ, আর হাইড্রোজেন চলে যাওয়াকে জারণ বলে। মানে ওভারঅল এটা হচ্ছে জারণ। এখন এই ইলেকট্রনকে আমরা জানি যে গ্রহণ করে কে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে এই ইলেকট্রনটাকে পরিবহন করে নিয়ে যায়। কমপ্লেক্স 1 থেকে চলে যায় 3-তে, গত ক্লাসে পড়ছি। 3 থেকে যায় কোথায়? 4-এ যায়। 4-এ যখন যায় তখন এই ইলেকট্রন এবং হাইড্রোজেন এবং আর কি প্রোটন, অক্সিজেন, এদেরকে ব্যবহার করে কি তৈরি হয়? পানি তৈরি হয়। পানি তৈরি হয় না? গত ক্লাসে যে লেখাইছি এটা বের করো। কমপ্লেক্স 1 থেকে কোথায় যায়? এটা ছবি যে লেখাইছিলাম যে কমপ্লেক্স 1 থেকে যায় কমপ্লেক্স 3-তে, 3 থেকে যায় কোথায়? 4-এ। 4-এ যখন যায় দুইটা ইলেকট্রন, ওই ইলেকট্রনটাকে ব্যবহার করে কি হয়? মানে ওই ইলেকট্রন প্লাস অক্সিজেন প্লাস হাইড্রোজেন ব্যবহার করে কি উৎপন্ন হয়? পানি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানে অক্সিজেন যদি না থাকতো তাহলে কি এই চক্রটা সম্পূর্ণ হতে পারতো? না, পারতো না। এই নোমান, বুঝতে পারছো এটা? কথা বুঝো নাই? মানে এখানে অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের শেষ গ্রহীতা। তো ইলেকট্রন যদি কেউ না নেয়, ইলেকট্রনকে যদি কেউ ক্যাপচার না করতে পারে, তাহলে NADPH যেটা আছে NAD, এটা থেকে এটা হতে পারবে না। ফলে ইলেকট্রন টোটাল সিস্টেমটাই হবে না। গত ক্লাস করছিলা তুমি? দ্যাট মিনস আমরা যে যদি NADH2 থেকে যখন NAD হবে তখন যে ইলেকট্রন বের হয়, এই ইলেকট্রনটাকে যদি কেউ না ধরে, না যদি ক্যাপচার করে, না যদি রিসিভ করে, গ্রহণ করে, তাহলে এটা কিন্তু ভাঙতে পারবে না। আর গ্রহণ করার জন্য মানে শেষ গ্রহীতাকে থাকে অক্সিজেন। তাই অক্সিজেন হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে অক্সিজেনের আর কোনো কিন্তু ব্যবহার নাই। হয়তোবা তোমার কোশ্চেন হতে পারে যে আমরা যে শ্বসন করতেছি, এই শ্বসনের মধ্যে অক্সিজেনের কাজ কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে NADPH2 যখন হবে, NADPH2 যখন ভেঙে যাবে, NAD হবে, তখন যে ইলেকট্রন বের হয়ে যাবে, এই ইলেকট্রনটাকে ধরার জন্য, ক্যাপচার করার জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। এটাই হচ্ছে তার ইম্পর্টেন্স। লেখো, এই কথাটা লেখো। লিখছো? এই কথাটা লিখছো? জানিত হয়ে NAD উৎপন্ন হয়। আচ্ছা, আবারও বলি, এই সেন্টেন্সটা মিলে নাও। আমাদের বোল্ড প্যারার মধ্যে লিখবা শ্বসনে অক্সিজেনের ভূমিকা। হ্যাঁ, শ্বসনে অক্সিজেনের ভূমিকা লেখো। সবাত শ্বসনে ব্যবহৃত অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর মাধ্যমে মধ্যে ইলেকট্রন এর শেষ গ্রহীতা, যার ফলে NADPH2 জারিত হয়ে NAD উৎপন্ন হয়। কি বলতাছি? যা লিখছেন বলেন, যা লিখছেন বলেন। হতে পারে, এটাই তো শেষ, এ পর্যন্ত বলছি আমি। আবারও বলি, এই খাতাটা দেন। এই দাও, খাতাটা দাও, কারো খাতা দাও। দেখো, আমি লিখছি যে সবাত শ্বসনে ব্যবহৃত অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ইলেকট্রন এর শেষ গ্রহীতা, তারপরে যার ফলে NADPH2 জারিত হয়ে NAD উৎপন্ন হয়।
জারিত হয়ে এনএডি উৎপন্ন হয়। লেখো যে NADH2 এবং FeDH2 NADH2 এবং FeDH2 থেকে NADH2 এবং FeDH2 থেকে NADH2 এবং FeDH2 থেকে ত্যাগকৃত ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রন হ্যাঁ এটা থেকে তো NADH2 এবং FeDH2 থেকে ত্যাগকৃত ইলেকট্রন ব্যবহার করে দুটি প্রোটন এবং অর্ধেক মোল অক্সিজেন ব্যবহার করে পানি উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয়। দেখো অক্সিজেন না থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি বন্ধ হয়ে গেলে অক্সিজেন না থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। দেখো তারপর ক্রেবস চক্র এবং পরিশেষে গ্লাইকোলাইসিসও বন্ধ হয়ে যাবে। ক্রেবস চক্র এবং পরিশেষে গ্লাইকোলাইসিসও বন্ধ হয়ে যাবে। ফলে এটিপি উৎপাদন বন্ধ হয়ে যাবে। লেখো তাই অক্সিজেন শ্বসনের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই অক্সিজেন শ্বসনের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। তারপর নিচে স্টার দিয়ে লেখো। অক্সিজেনের অভাব হলে সর্বপ্রথম স্নায়ু কোষের মৃত্যু ঘটে। অক্সিজেনের অভাব হলে সর্বপ্রথম স্নায়ু কোষের মৃত্যু ঘটে। অক্সিজেনের অভাব ঘটলে সর্বপ্রথম স্নায়ু কোষের মৃত্যু ঘটে। কারণ স্নায়ু কোষের মৃত্যু ঘটে, কারণ স্নায়ু কোষে অবাধ শ্বসন
অবাধ শ্বসন করার জন্য প্রয়োজনীয় এনজাইম অনুপস্থিত। কারণ স্নায়ুকোষে অবাধ শোষণ করার প্রয়োজনীয় এনজাইম অনুপস্থিত। কিন্তু পেশিকোষ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত এটিপি তৈরি করতে পারে। কিন্তু পেশিকোষ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত এটিপি উৎপন্ন করতে পারে। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত এটিপি উৎপন্ন করতে পারে। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত এটিপি উৎপন্ন করতে পারে। সীমিত এটিপি উৎপন্ন করতে পারে মানে তোমার প্রথমে যদি অক্সিজেনের অভাব হয়, সাপোজ একটা বাচ্চা, নবজাতক, একটা শিশু, সে জন্মগ্রহণ করার সময় সে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার ফুসফুস প্রসারিত হতে পারতেছে না, এবং নাভি কেটে দেওয়া হয়েছে, মায়ের সাথে কানেকশন অফ। তাহলে সর্বপ্রথম কোন কোষ মারা যাওয়া শুরু করবে? স্নায়ুকোষ। কারণ এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যত বেশি অক্সিজেন, এটাকে বলে হাইপক্সিয়া। অক্সিজেনের যদি অভাব হয় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তের যদি অভাব হয় ব্রেনের মধ্যে, দিস ইজ কল্ড হাইপক্সিয়া। আর হাইপক্সিয়ার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ব্রেন কোষ। এবং ব্রেনের কোনো একটা অংশ যদি অনেক সময় যদি স্ট্রোক করলে তো যদি অক্লুশন হয়, মানে বন্ধ হয়ে যায় রক্তনালী, তাহলে ওই জায়গায় অনেকক্ষণের জন্য রক্ত বন্ধ থাকতে পারে, ফলে সে কিন্তু প্যারালাইজ হয়ে যায়। এবং যদি অনেকক্ষণ, এর জন্য কেউ যদি প্যারালাইজ হয় বা স্ট্রোক করে, এরকম সিমটম যদি ধরা পড়ে, সাথে সাথে ডাক্তারের কাছে নিতে হবে। মানে যত বেশি লেট করবা তত বেশি সে ক্ষতিগ্রস্ত বেশি হবে। এই জন্য হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক, এই সকল রোগীগুলোকে খুব ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। কিছু ওষুধ আছে যেগুলো দিলেই তোমার মানে জাদুর মতো কাজ করবে, কিন্তু তুমি যদি লেট করো তাহলে এটা, কারণ কোষগুলো আস্তে আস্তে মারা গেলে তুমি এগুলো রিজেনারেট করে না। আচ্ছা, কি বললাম? মানে কম পরিমাণ, এই কথাটা লিখছো এখানে, এটিপি উৎপন্ন করে কম পরিমাণ, সীমিত, এই জন্য বলছি সীমিত, কম। আমরা পড়বো, হ্যাঁ অবশ্যই। ওই যে বলো অ্যান্সারটা, তুমি বলো এইটার অ্যান্সার কে বলতে পারবে? বলো, ও একটা ভালো কোশ্চেন করছে। নোমান বলতে পারবা যে সবাধ শোষণে হয় কতগুলো? 38টা এটিপি, আর অবাধ শোষণে হয় মাত্র 2টা এটিপি। তাহলে এত শক্তির পার্থক্য কেন? তাই না, কোশ্চেনটা না কেন? এখানে শুধুমাত্র অক্সিজেনে খেলা, যে যাদের অক্সিজেন আছে ও যত NADH2 তৈরি হচ্ছে, FADH2 তৈরি হচ্ছে, এদেরকে ট্রান্সফার করতে পারে ইনটু এটিপি। তারা NADH2 যেগুলো তৈরি হবে, NADH2 এবং FADH2, এদেরকে তারা এটিপিতে কনভার্ট করতে পারবে সবাধ শোষণে, কিন্তু অবাধ শোষণে করতে পারে না। কারণ অবাধ শোষণে তোমার ওই যে বললাম না, যে চক্রটা চলার জন্য তোমার কী লাগবে? অক্সিজেন লাগবে। আর অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের গ্রহিতা, মানে ইলেকট্রন আসতেছে, ওকে ধরতে পারতেছে, সে এটাকে ব্যবহার করতে পারতেছে। কিন্তু অক্সিজেন যদি না থাকে তাহলে ইলেকট্রনকে কেউ টান দেবে না, ইলেকট্রনকে কেউ ইয়ে করবে না, অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, ফলে কী হবে? ফলে NADPH2 যেটা, এটা ভাঙতে পারবে না। আর NADPH2 যদি না ভাঙে তাহলে সেখান থেকে শক্তি উৎপন্ন হবে। তাই অবাধ শোষণে কম পরিমাণে এটিপি তৈরি হয়, সবাধ শোষণে বেশি পরিমাণে এটিপি তৈরি হয়। কেন? কারণ সবাধ শোষণের যে NADH2 এবং FADH2 যেগুলো তৈরি হচ্ছে, এগুলোকে ব্যবহার করে সেই এটিপি তৈরি করতে পারে। আর অবাধ শোষণে NADPH2 এবং FADH2 এটাকে ব্যবহার করে সেই এটিপি তৈরি করতে পারবে না। কেন পারবে না? কারণ অক্সিজেন নেই। আর অক্সিজেন না থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম না কাজ করলে ওই তোমার এর আগে যেগুলো ছিল এগুলো বন্ধ হয়ে যাবে, মোটামুটি কাজ করা বন্ধ করবে। তাহলে অক্সিজেন হচ্ছে আসল খেলোয়াড়। এখানে তো
বলছে যে একটা লেখা লিখছিলেন যে অক্সিজেনের অভাবে গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাবে, কিন্তু গ্লাইকোলাইসিস তো অক্সিজেন ছাড়া হয় না। মানে অক্সিজেন গ্লাইকোলাইসিস যে হবে, তোমার দেখো গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা কিন্তু করছি ফার্স্টে দুটো এটিপি লাগে, তো এই এটিপি কইবে না, আরেকবার না লেখাইছিলেন যে গ্লাইকোলাইসিস অক্সিজেনের দরকার পড়ে না, কিন্তু এটিপি তো দরকার পড়ে, তাই না? কথা বুঝছো না? এটিপি তো লাগে, আর এইটিপিটা কোথা থেকে পাবে? মনে করো হয়তো বা একটা কোষে প্রথম এটিপি আসে কিছু, তো এটা যদি ব্যবহৃত হয়ে যায় তাহলে এর নতুন করে তো এটিপি তৈরি করা লাগবে, তো এটা কোথা থেকে পাবে? মানে এটা একটা ভিসিএস সাইকেলের মতো, মানে একটা সাইকেলের কোনো একটা অংশ যদি বন্ধ থাকে পুরো সাইকেলই বন্ধ, এরকম। মানে আলটিমেটলি ইভেনচুয়ালি তো সবই বন্ধ হয়ে যায়। আর তোমার কোশ্চেন হচ্ছে হয়তো বা অক্সিজেন লাগে না, কিন্তু এটিপি তো আমার লাগে, এটিপি ছাড়া তো চক্র চলবেই না। আর এটিপিটা আসে কোথা থেকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে, এই জন্য। আচ্ছা, শক্তি উৎপাদনের পরিসংখ্যান আমরা হিসেব করি, তাহলে আমাদের লেখো এটিপি, লেখো সবাত শোষণে এটিপি উৎপাদনের পরিসংখ্যান, সবাত শোষণে এটিপি উৎপাদনের পরিসংখ্যান। সবাত শোষণে এটিপি উৎপাদনের পরিসংখ্যান লিখছো? সবাত শোষণে এটিপি উৎপাদনের পরিসংখ্যান, এটিপি উৎপাদনে 19 একটা ছক করছিল না, বড় একটা ছক আছে, এটিপি উৎপাদনের পরিসংখ্যান। তাহলে বলো গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি তৈরি হয়? গ্লাইকোলাইসিসে 8টা। নিট কয়টা হয়? অথবা আমাদের এটা উৎপাদন হয় কয়টা? 8টা। এখানে পাইরুভিক অ্যাসিড, তাহলে গ্লাইকোলাইসিস এটিপি এবং NADPH2 FADH2 পরিণত হয়। আচ্ছা, এখানে গ্লাইকোলাইসিসে এটিপি কয়টা তৈরি হচ্ছে? 8টা। আটটা এটিপি, কিন্তু এর মধ্যে পিওর এটিপি তৈরি হচ্ছে কয়টা? পিওর এটিপি 4টা। ও আচ্ছা, 4টি এটিপি ও 2টি NADH2 উৎপন্ন হয়। আর ক্ষয় হয়, ব্যবহৃত হয় কয়টা? 2টি এটিপি ব্যবহৃত হয়। তাহলে নিট কত থাকে? নিট 8টা। নিট 8 এটিপি। নিট হয়, নিট মানে কি? এই ছেলে বলো, নিট মানে কি? নিট মানে হচ্ছে প্লাস মাইনাস করার পর, মানে 4টা এটিপি এবং 2টা NADH2। 2টা NADH2 সমান কত? 3 2 6, 6 আর 4 10, 10 থেকে তুমি 2 বাদ দিলে কত আসবে? 8টা। দ্যাট মিনস নিট মানে হচ্ছে প্লাস মাইনাস করার পর, মানে যোগ বিয়োগ করার পর যেটা হয় তাকে বলে নিট পরিমাণ। তাহলে নিট এটিপির পরিমাণ কত? 10টা। গ্লাইকোলাইসিস গেল, তারপরে অ্যাসিটাইল কোএতে কাটা হয়। অ্যাসিটাইল কোএ, এটাতে নিট কয়টা হয়? মানে এখানে 2টি NADH2 তৈরি হয়, 2টি NADH2। আর নিট কত? নিট কয়টা? 6টা। তাহলে ওদের ক্ষেত্রে নিট 6টা। আর কেফ চক্রের মধ্যে NADH2 কয়টা তৈরি হয়? 6টা NADH2। তারপরে 2টা GTP, 2টি FADH2, 2টি GTP। কোনো খরচ হয়? না, খরচ নাই কোনো।
কোনো খরচ নাই। তাহলে এখানে কয়টা তৈরি হচ্ছে? 3×4=24টা। নিট 24 জিবি। নিট 24 জিবি উৎপন্ন। তাহলে টেপ সাইকেলে হচ্ছে নিট 24 জিবি। তারপরে কি আছে? শেষ তো ইলেকট্রনটা আসলে সিস্টেমের কাজ কি? ওর তো বেশি, ওর কাজ হচ্ছে এগুলাকে এই এনএডিএস2টাকে ট্রান্সফার করবে এটিপিতে, এবং এফএডিএস2কে ট্রান্সফার করবে এটিপিতে, আর জিটিপিকে ট্রান্সফার করবে এটিপি। একটা জিনিস ক্রিয়া চক্রে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু আমরা এটিপি শুধু হিসাব করতেছি, এটিপি পরিসংখ্যান। বাকিগুলো হচ্ছে এগুলা মুখ্য বিষয়, আমরা এটিপি যেহেতু হিসাব করতেছি এই জন্য এটিপি কথাই বলবো। তাহলে নিট এটিপি কত? 38 এটিপি। মোট এটিপি কয়টা? হ্যাঁ, মোট এটিপি কয়টা? 38। মোট এটিপির পরিমাণ 38। পারা যাবে? পারা যাবে? ওকে। তাহলে 38 এটিপি অথবা 380 কিলো জুল, 380 কিলো ক্যালোরি, না 380 কিলো ক্যালোরি পার। হ্যাঁ, এত কিলো ক্যালোরি, মানে 38টা এটিপি সমান কত? 380 কিলো ক্যালোরি। এখন লেখো অবাধ শোষণ, বড় করে লেখো অবাধ শোষণ। তোমরা লাস্টে পরীক্ষাটা দিয়েছে। অবাধ শোষণ, অবাধ শোষণ লেখো অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শোষণ। অবাধ শোষণে লেখো অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে। অবাধ শোষণ। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে কি বলে? অবাধ শোষণ বলে। লেখো রিঅ্যাকশনটা লেখো। অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয়, বিক্রিয়াটা লেখো C6H12O6 প্লাস, এখানে কি কোনো অক্সিজেন আছে? এনজাইম আছে, বিভিন্ন এনজাইম কি ব্যবহার করে কি করবে? তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক অ্যাসিড। মানে এখানে হ্যাঁ ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড, ইথানল অথবা ইথানল CH3CH2OH, ইথানল 2 মোল ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড। ইথানল যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ইথানল যদি হয় তাহলে তার সাথে কার্বন ডাই অক্সাইড, আর যদি শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তার সাথে আর কিছু হয় না। এই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। ইথানল হচ্ছে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 2, আর 2 কার্বন, আর এর ক্ষেত্রে কি বলে কার্বন ডাই অক্সাইডের কার্বন সংখ্যা কত? 1। তাহলে কত হইলো টোটাল? 2 আর 1 কত? 3। 3 তাহলে 3, আবার সবাই দুইজনে আবার ডাবল করে, তাহলে কয়টা হবে? 6টা। মানে এখানে 1 মারো, এটা বাদ। তাহলে কয়টা হচ্ছে? কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট হচ্ছে ইথানল, আর 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড। তাহলে কত হইলো? 2 আর 1 কত? 3। আর যেহেতু আমার 6 কার্বন আছে তাহলে দুইজনে কি করতে হবে? ডাবল করতে হবে না? এই জন্য ওরে 2 গুণ করতে হবে, 2 গুণ। দ্যাট মিন্স 2 অণু ইথানল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর না হয় শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড হবে, না হয় শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড CH3CHOH
CHOH OH COOH এটি উৎপন্ন এত গাইলে দেখো হয় এটা তৈরি হবে না হয় এটা তৈরি হবে, হয় উপরের অংশ তৈরি হবে না হয় নিচের অংশ তৈরি হবে ল্যাকটিক অ্যাসিডের সাথে, এবং এখানে দুটি এটিপি উৎপন্ন হয়। আর মোট শক্তি তাহলে 2 এটিপিতে কত শক্তি হয়? 18 কিলো ক্যালোরি শক্তি তৈরি করবে। 20 প্রত্যেকটা এটিপি শক্তির মান কত ধরছে? তোমাদের বই লেখা আছে 7.3, তাই না? কিন্তু আসলে 10, আমাদের উপরে ক্লাসে করবো আমরা 10, তাহলে 10 দুগুণে কত আসবে? 20, তাহলে 20 কিলো ক্যালোরি। তাহলে দেখো অবাধ শোষণে এখনো গ্লুকোজ থেকে এই বল অবাধ শোষণে কি উৎপন্ন হয়? যেটা জিহাদ বল, অবাধ শোষণে কি উৎপন্ন হয়? অবাধ শোষণে কি উৎপন্ন হয়? জিহাদ বলো, তুমি জিহাদ বলো, খালি জিহাদ বলো। অবাধ শোষণে কি উৎপন্ন হয়? বেটা দেখে বলতে পারতেছিস না? হ্যাঁ, ইথানল এর সাথে কার্বন ডাইঅক্সাইড, না হয় শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে এর সাথে আর কিছু থাকবে না। দেখে চা তোরে কি জায়গা পাবো ভাই, এখানে বসতে দাও। সামনে বারবার তাহলে কি বললাম? ইথানলের সাথে ইথানল এর সাথে ইথানল যদি তৈরি হয় তার সাথে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, আর যদি শুধু শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এর সাথে আর কিছু তৈরি হবে না। লেখো তাহলে, প্রথমে লেখো অবাধ শোষণের দুটি ধাপ রয়েছে। অবাধ শোষণের ধাপ কয়টা? দুইটা। একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস, আরটা হচ্ছে অ্যাসিটাইল কো এর অসম্পূর্ণ বিচারণ। অ্যাসিটাইল কো এর অসম্পূর্ণ বিচারণ, না অসম্পূর্ণ জারণ, হ্যাঁ অসম্পূর্ণ জারণ, অ্যাসিটাইল কো এর অসম্পূর্ণ জারণ। তাহলে দুই প্রক্রিয়ায় দুইটা ধাপে হয়। অবাধ শোষণ ধাপ কয়টা? দুইটা। একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে অ্যাসিটাইল কো এর অসম্পূর্ণ জারণ। তাহলে এটা সব লেখো, গ্লাইকোলাইসিস বড় করে লেখো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস লিখছো? দেখো এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। দেখো এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে লেখো যে এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। হয়েছে, পরে কথা বলতেছি। এটি সবাত এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ। অসম্পূর্ণ জারণ প্রথম ধাপ। দেখা যায় এটি সবাত শ্বসনের মতোই, এটি সবাত শ্বসনের মতোই একটি প্রক্রিয়া। এটি সবাত শ্বসনের মতোই সবাত শ্বসনের দাঁড়াও একটু, এটি সবাত শ্বসনের মতোই না, সবাত শ্বসনের যে গ্লাইকোলাইসিস আছে ওর মতো, মানে এই গ্লাইকোলাইসিস ওর মতো, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটু পার্থক্য আছে। তাহলে লেখাটা লেখা হচ্ছে এটি সবাত শ্বসনের
গ্লাইকোলাইসিসের মতো একটি প্রক্রিয়া। এটি সবাত শোষণের গ্লাইকোলাইসিসের মতোই প্রক্রিয়া। এটি সবাত শোষণের গ্লাইকোলাইসিসের মতোই একটি প্রক্রিয়া। কিন্তু 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 এই প্রক্রিয়ায় উৎপন্ন NADPH2 কিন্তু এই প্রক্রিয়ায় উৎপন্ন NADPH2 এই প্রক্রিয়ায় উৎপন্ন NADPH2 কিন্তু এই প্রক্রিয়ায় উৎপন্ন NADPH2 ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন হয় না। NADPH2 ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন হয় না। NADPH2 ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন হয় না। সরি, অক্সিজেন কেন ATP উৎপন্ন হয় না। তোমরাও তো বুঝো না কিছু বলতে আরে পারো। ভাই লিখতে আছে। তোদের মনোযোগ নাই তাহলে? না না ভাই বুঝতে গেলাম আমি তো তোদের একটু ইয়ে করলাম, ব্রেন খাটাইলাম যে আসলে তোদের ব্রেন খাটতেছে কিনা। ব্যবহার করে ATP উৎপন্ন হয় না, ATP হবে, অক্সিজেন না হবে না। ATP উৎপন্ন লেখো দেখি। এই প্রক্রিয়ায় উৎপন্ন NADPH2 ব্যবহার করে ATP উৎপন্ন হয় না, বরঞ্চ দেখো বরং এই প্রক্রিয়ায় NADPH2 ব্যবহার করে ATP উৎপন্ন হয় না, বরং লিখছ হয় না, বরং হয় না, এরপরে লেখো বরং। কই লিখছো বরং? বরং পাইরুভিক অ্যাসিডের আংশিক জারণে ব্যবহৃত হয়। বরং পাইরুভিক অ্যাসিডের আংশিক জারণে ব্যবহৃত হয়। দেখো এতে নিট ATP দুইটি, এতে নিট যদি নয় ঋষিকার তো নিট ATP কটা? দুইটা। এতে নিট ATP কটা? দুইটা। আচ্ছা, তারপরে লেখো অ্যাসিটাইল কোএসিড, সরি, তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ চারণ। বড় করে লেখো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ চারণ। লেখো হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে হলো সম্পূর্ণ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ চারণ। লেখো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের অসম্পূর্ণ চারণ কি কও? অ্যাসিটাইল কোয়ে লিখছি। ও মাই গড, এই ভুলটা তোমরা ধরতে পারো না, এটাও ধরতে পারো না। এইটাও তোরা ধরতে পারো না। তোরা মনোযোগ না। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড হবে, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ চারণ। লেখো এই প্রক্রিয়ায় এটা কোথায় হয় বলো তো? এটা কোথায় ঘটে? এটা সাইটোপ্লাজমে হয় না মাইটোকন্ড্রিয়ায় হয়? সাইটোপ্লাজমে হবে, কারণ ওদের মাইটোকন্ড্রিয়া আসলে যাদের অবাত শোষণ ঘটে তাদের আসলে মাইটোকন্ড্রিয়া থাকে না, এবং যাদের মাইটোকন্ড্রিয়া যাদের থাকে তাদের যখন অবাত শোষণ হয় তখন এটা আসলে মাইটোকন্ড্রিয়া ঘটে না। মূল কথা হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়া হয় না, এটা সাইটোপ্লাজমে ঘটে। সে লেখো যে কি বললাম, এই প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়ে এই প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়ে হ্যাঁ আংশিক জারিত হয়ে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি বললাম? এখনো ল্যাকটিক অ্যাসিড, এখনো কেন লিখছি শুধু ল্যাকটিক বলছে, শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। লেখো ইথানল সৃষ্টি, বড় করে লেখো ইথানল সৃষ্টি, বড় করে লেখো ইথানল সৃষ্টি, উৎপন্ন হয়, শেষ উৎপন্ন হয়। তারপরে বড় করে লেখো, মানে এর মধ্যেও আরো কিছু সাব টাইপ হবে। দেখো ইথানল সৃষ্টি দুইটা হতে পারে, হয় ইথানল না হয় ল্যাকটিক অ্যাসিড। তাহলে ইথানল কখন হবে, ল্যাকটিক অ্যাসিড কখন হবে, এটা আমরা পড়বো। লেখো ইথানল সৃষ্টি, লিখছো? লেখো ডিকার্বক্সিলেজ, আচ্ছা ডিকার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, মানে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় একটি কার্বন ডাইঅক্সাইড, একটি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিড অ্যাসিটালডিহাইড বা ইথানলে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিড ইথানলে পরিণত হয়, CH3CO, পাইরুভিক অ্যাসিড ইথানলে পরিণত হয়, ইথানল বা অ্যাসিটালডিহাইড যাহাই, ইথানল যাহা আবার অ্যাসিটালডিহাইড তাহাই, ইথানল অথবা অ্যাসিটালডিহাইড। দেখো এতে কার্বক্সিলেজ এনজাইম ব্যবহৃত হয়। কার্বক্সিলেজ এনজাইমের নাম কি? কার্বক্সিলেজ এনজাইম ব্যবহৃত হয়, এতে কার্বক্সিলেজ এনজাইম ব্যবহৃত হয়। তাহলে ইথা, এটা কি বললাম, কি অ্যাসিড? এটা ল্যাকটিক অ্যাসিড, সরি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে কি তৈরি করবে? অ্যাসিটালডিহাইড, CH3CHO, CH3CHO, অ্যাসিটালডিহাইড বা ইথানল, ইথানল বা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। দেখো আমি আবার বলি, পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে, এনজাইম এতে ব্যবহৃত হয়, কার্বক্সিলেজ এনজাইম এতে ব্যবহৃত হয়, শেষ। ডাইরেক্ট লিখলে কি হয়? তাহলে দেখো CH3COCOH, এটা কি বলে? এটা কি বলে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে? একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। পাইরুভিক অ্যাসিড থেকে যখন একটা কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা 3 ছিল, 2 হয়ে যাবে। তাহলে সেখান থেকে হয়ে যাবে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, CH3CHO হবে। এবং ইথানল, এটার নাম হচ্ছে ইথানল অথবা অ্যাসিটালডিহাইড, এটার আরেক নাম কি? অ্যাসিটালডিহাইড অথবা ইথানল। তাহলে এটা হচ্ছে, তার সাথে সাথে ইথানল তৈরি হলে তার সাথে কি হয়? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই জিনিসটা হচ্ছে। আর সেকেন্ডলি সেখান থেকে পরবর্তীতে তারপর লেখো যে দাঁড়িয়ে দিয়ে লেখো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এই অসম্পূর্ণ জারণ কেমনি হলো? পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হলো কি? একটু ভুল আছে, চিন্তা করো। পাইরুভিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যালকোহল তৈরি হবে, এটাকে জারণ হবে, বিজারণ হবে। এটা বুঝতে পারো না তোমরা? এটা লিখলি না কেন? আমি তো ফার্স্টে কিন্তু বইয়ের মধ্যে ভুল আছে। তাহলে তোমাদের 9-10 বইয়ের মধ্যে বিজারণ লেখা আছে, কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের বইয়ে এটা জারণ লিখছে।
কিন্তু এটা কি হবে? বিচারণ হবে। কেন? এটা কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে চকলেট খাওয়ানো হবে। জি ভাই আবার বলেন। মানে এটা চারণ, আমরা চারণ বলতেছিলাম কিন্তু চারণ হবে না, বিচারণ হবে। জি ভাই। কেন বিচারণ হবে? কারণ হচ্ছে এই এখানে কি হচ্ছে বলো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল তৈরি হওয়াটা কি জানো না বিচারণ? অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যালকোহল, জারণ হচ্ছে না বিচারণ? বিচারণ। দ্যাট মিন্স দ্য পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ বইটা 9 বই আছে, ওই যে বইটা আছে, ওই যে ওটা উপরে প্রেস উপরেটাই আছে। একটা দুইটা একটা পাওয়া যায় না তার মানে। কথা বলিস না। ওই তিনটা পারে না। এই বিচারণ হবে, বইয়ে উল্লেখ আছে পাইরুভিক অ্যাসিডের বিচারণ। বিচারণ লেখা, জারণ না, জারণ না লিখে বিচারণ। না না, এটা বই, এটা আমার, এটা তো লেটেস্ট বই, এটা 326 পেজ। এটা আগের বই, এটা আগের বই, এটা অনেক আগে। এটা আগের বই। জারণ লিখছি, বিচারণ বই। এই তোমরা তাহলে কি করবা? আজকে এই পর্যন্ত থাকো। আচ্ছা তাহলে, আচ্ছা এটা লেখা মনে নেক্সট ক্লাস হ্যাঁ 3:30 সময়। এই আমার শোনো, আমার এখানে কোনো বন্ধ টন্ধ নাই, তোমরা আসবা যথারীতিতে আসবা। যথারীতিতে আসবা বাকি সবাই, এবং ব্যাগ ছাড়া আসবা। আচ্ছা তোরা সকালে আসতে পারবি নি? হ্যাঁ সকালে কি আছে? প্রাইভেট আছে কয়টায়? সকাল মানে আমি সকাল 6টা 7টা। নিয়ে যান নিয়ে যান আমার ইংলিশ ওইটা শেষ, সেই জন্য একটা আমার মতো নাই। নিয়ে যান। আমার দিয়ে দিব করে। থ্যাংক ইউ।